প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। শুরু করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। আজকেও কিছু খবর রয়েছে আপনাদের জন্য। চলুন তবে শুরু করা যাক আজকের বিচিত্রা। সাথে আছি আমি নুহাত সাওম। নজরুল জয়ন্তী উপলক্ষে ছায়ানট মিলনায়তনে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে আবৃত্তি সংগঠন সতীর্থ আবৃত্তি সংঘ। ছাব্বিশ জুলাই শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট মিলনায়তনে নাচ, গান ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি মানব বিজয় কেতন শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে দলীয় ও একক আবৃত্তি, দলীয় ও একক গান এবং সমবেত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। নজরুলকে তো আসলে একদিনে স্মরণ করার কিছু নাই। নজরুল আসলে আমাদের প্রতিদিনের কর্মজীবনেই, প্রতিদিনের প্রাত্যহিক জীবনেই নজরুলকে আমরা স্মরণ করতে পারি, কারণ তার এত কর্ম, মাত্র 23 বছরের কর্মজীবনে, মানে কর্মসৃষ্টি জীবনে সে এত বেশি সৃষ্টি করেছেন। তার উপন্যাস, তার নাটক, তার গান অনেক সৃষ্টি করেছেন, সেটা আসলে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় কবিকে শ্রদ্ধা জানিয়ে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সতীর্থ আবৃত্তি সংঘ। প্রেমের গোকুলে কুটির বাঁধিব গো, প্রেমের যমুনা তীরে নির্ভরণে যাব প্রেম যমুনাতে, প্রেমের গাগরে শিরে প্রেম জাগরণে শয়নে স্বপনে, প্রেম থাক পরাণ ঘিরে মোর, প্রেম গলার হার, প্রেম নয়ন আধার, প্রেম দ্বীপ ঘন তীরে, প্রেম পরাণ প্রিয়, প্রেম শুধু আমিও চাহি, প্রেমের প্রেমীরে, প্রেমের লাগিয়া লাখো জন্ম ভোগ, আসিব ফিরে ফিরে, প্রেমের যমুনা তীরে। এলোকেশে তবু দুলক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাত মাগো এই ভুবন, অসুরে নাশিতে হোক বিষ্ণু চক্র, মা তোর হেম কাপন। বিরাট কালের অজ্ঞাত বাস ভেদিয়া পার্থ জাগে, গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে। বাজিছে বিষাণ পঞ্চজন্য
সাথীরথাস্য হাতিছে সৈন্য, ঝড়ের ফুলিয়া নাচে অরণ্য, রসাতলে দোলা লাগে। 26 জুলাই শনিবার সকালে রাজধানীর মহাখালীস্থ এসকেএস টাওয়ারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ইসলামী সম্মেলন ও মিলন মেলা 2025। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মুক্তার আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ আল মদিনা, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, মোহাম্মদ জাহিদুর রহমান সহ অনেকে। তেলাওয়াতের ফজিলত অবশ্যই আছে এবং হিফজের মর্যাদা অবশ্যই আছে, এগুলোকে ধরেও কোরআন আরও বড় একটা অবজেক্টিভ আছে। সেই অবজেক্টিভটা হলো কোরআন যেন আমরা বুঝি। এবং এখানে কোরআন এজ পাবলিকেশন, যেটি আজকে আমরা যে আয়োজনে এসেছি, তাদের উদ্দেশ্য মূলত মানুষ যেন কোরআন বুঝে, কোরআনের কাছে তারা এরকম অ্যাটিটিউড নিয়ে আসে যে কোরআন বোঝার জন্য তারা চেষ্টা করবেন, সেই উদ্দেশ্যে তারা কাজ করছেন। তাদের পাবলিকেশনের উদ্দেশ্যে আছে, তাদের উদ্যোগগুলো এরকম। আমরা মনে করি যে বাংলাদেশের সর্বত্রই এই চেতনা যদি মানুষের মধ্যে তৈরি হয় যে তারা কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন বোঝার জন্য তারা চেষ্টা করবে, তাহলে সমাজে পরিবর্তন হবে। আমি যেটা পড়ছি, আমার মনে পৃথিবীতে একমাত্র গ্রন্থ কোরআন যেটি মানুষ পড়ে কিন্তু বুঝে না, একমাত্র। ভেরি আনফর্চুনেট। যদি তারা বুঝতো এই কোরআনের মধ্যে কি আছে, তাহলে তাদের মধ্যে সত্যি করতে পরিবর্তন হতো। কোরআন শিক্ষার অনলাইন প্ল্যাটফর্ম কোরআন এজ এর আয়োজনে এটা দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক ওলামা ইকরাম অংশগ্রহণ করেন। অতিথিদের আলোচনার মাঝে বিশ্বকর কোরআন নামের দ্বিভাষিক কোরআনের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়। আমরা যেহেতু ইংরেজি খুব ভালোভাবে বুঝি, ইংরেজি সাবজেক্ট, ইংরেজি ভার্ব, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা আমরা ভালো বুঝি। কিন্তু আলাম তারা কাইফা ফালা, আলাম মানে কি, কাইফা মানে কি, তারা মানে কি, এটা আমরা বুঝি না। তো এইটাকে আমি আলাদা আলাদা শব্দে শব্দে কীভাবে এর ভিতরে সাবজেক্ট আছে, কীভাবে ভার্ব আছে, সেটাকে আরবি গ্রামারের সাথে ইন্টিগ্রেট করে সেই সাবজেক্ট কি বোঝানোর জন্য আমি এক নতুন মেথড আবিষ্কার করেছি। প্রথমে আমি একটি সহজ আরবি গ্রামার বই পাবলিশ করেছি আলহামদুলিল্লাহ। এরই ধারাবাহিকতায় এরপরে আমি 30তম পারা কোরআনের সেটা পাবলিশ করেছি কালার কোডের মাধ্যমে। অনলাইনে কোরআন শিক্ষায় দীর্ঘ 5 বছর কাজ করার পর নিজের লেখা দ্বিভাষিক কোরআনের প্রথম খণ্ড নিয়ে প্রথমবারের মতো সামনে এলেন কোরআন এজের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। বইটিতে আরবি ভাষাকে বাংলায় ও ইংরেজি ব্যাকরণের আলোকে কিভাবে অর্থসহ বুঝে সহজে আয়ত্ত করা যায় তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমার একটাই টার্গেট ছিল, আমরা কেন কোরআন বুঝতে পারবো না, কারণ আল্লাহ তো বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি। আসো কি কেউ এর থেকে উপদেশ গ্রহণকারী? আল্লাহ বলছেন সহজ করেছেন, তো আমাদেরকে সেই সহজটা খুঁজে বের করতে হবে, কিভাবে সহজ করেছেন। আসলে তাই দেখলাম কোরআনের ভিতরে প্রবেশ করে যে আসলে সত্যি আল্লাহ কোরআনকে বোঝার জন্য এত সহজ করেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো না। শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্র প্রদর্শনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী আয়োজন করে নর্থ ক্যানভাস বাংলাদেশ। পঁচিশ জুলাই শুক্রবার বিকেলে রাজধানীর বিজয় সরণিস্থ বাংলাদেশ সামরিক জাদুঘরের 3D আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল শিশু কিশোরদের চিত্র প্রদর্শনী ও প্রদর্শনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নর্থ ক্যানভাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনারারি অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। নর্থ ক্যানভাস বাংলাদেশের পরিচালক আহসান আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউটা চারুকলা চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দিন আহমেদ এবং অভিনেত্রী শাহানা রহমান সুমি। আমাদের যে শিল্পের আদান প্রদান যেটা শিশু কিশোরদের সাথে, সেটা আমরা পরের বছর একই সঙ্গে আরও বড় পরিসরে সেটা নেপালে অনুষ্ঠিত করব। আমরা চেষ্টা করছি সামনে শিশু কিশোরদের নিয়ে ভিন্নভাবে শিল্পের যে যাত্রা, সেই যাত্রা যেন একটি সুসংগঠিত সুন্দর যাত্রা হয়। শিশুরা যেন ছবি আঁকার মধ্যে নিজেদের ভালোবাসা, নিজেদের যে শিক্ষা, প্রকৃতির সাথে প্রকৃতির যে সুন্দর সেটা নিজেকে ধারণ করবে। সামনে একটি সুন্দর বাংলাদেশ দেখবার যে স্বপ্ন, সেটা যেন এগিয়ে যায়, এটাই আমরা চাই, এটাই আমাদের কল্পনা। নেপাল ও বাংলাদেশের শিশু কিশোরদের চিত্র প্রদর্শনী প্রতিযোগিতার পর বাংলাদেশি শিশু কিশোরদের জন্য হয় এই অনুষ্ঠানের নর্থ ক্যানভাস বাংলাদেশ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন আর্ট স্কুল থেকে বিপুল সংখ্যক শিশু আর্ট শিল্পীরা অংশগ্রহণ করে। অতিথিদের আলোচনা শেষে তাদের হাতে নর্থ ক্যানভাস সাধারণ অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়। অংশগ্রহণকারী আঁকিয়েদের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি মঞ্চস্থ হলো বিশ্বের সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট নিয়ে নির্মিত নতুন নাটক মুখোমুখি।
25 জুলাই শুক্রবার সন্ধ্যায় রাজধানী শিল্পকলা জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল মনসুন রেভলিউশনের প্রিটকে উপজীব্য করে নতুন নাট্য প্রযোজনা মুখোমুখি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাটকটির পরিকল্পনা নির্দেশনা দিয়েছেন ধীমান চন্দ্র বর্মন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন থিয়েটার ওয়েবের শিল্পীরা। নাটকটির কাহিনীতে দেখা যায় স্বার্থের নেশায় বিভোর শাসকের কাছে গুরুত্বহীন মানুষ। শাসকের রক্ত পিপাসায় প্রাণ যায় শত হাজার নিরীহ জনগণের। নিজেদের কথা বলতে গিয়ে বেঁচে থাকার আশাটুকু কেড়ে নেয় স্বার্থপর শাসক গোষ্ঠী। স্বজন হারানোর বেদনায় ভারী হয় বাতাস। মৃত মানুষের শেষ নিঃশ্বাস যেন সংঘবদ্ধ করে তোলে মজলুমকে। দেয়ালে পিঠ থেকে গিয়ে ঘুরে দাঁড়াতে শেখে মানুষ নতুন দিনের আশায়। এতে আরো দেখা যায় হলের 3 দিক থেকে অসংখ্য দর্শক মুখোমুখি বসে নাটকটি উপভোগ করেছেন। অর্থাৎ দর্শক এবং অভিনেতাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না। নাটকটির উপস্থাপনা ছিল খুব প্রাণবন্ত। অত্যন্ত আগ্রহ নিয়ে দর্শকরা নাটকটি উপভোগ করেছেন। একটা পিতা যখন তার সন্তানের লাশ হাতে নিয়ে কাঁদছে, মানবতা কোথায় গেছে বলতে পারে? আমি তো ঘুমাতে পারি না, খেতে পারি না। আমি এরা কি মানুষ? কিন্তু বন্ধুগণ, সবাইকে দেখে নেওয়া হবে, সমস্ত কিছুর হিসাব নেওয়া হবে, পাই পাই করে হিসাব নেওয়া হবে। জুলাই বিপ্লবকে উপজীব্য করে এক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 10 দিন ব্যাপী এই শিল্পকর্ম প্রদর্শনী চলবে 6 আগস্ট পর্যন্ত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে 28 জুলাই সোমবার সন্ধ্যায় একাডেমি জাতীয় চিত্রশালা লবিতে উদ্বোধন করা হল জুলাই বিপ্লব উপজীব্য শিল্পকর্ম প্রদর্শনী। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ। 10 দিনব্যাপী এই প্রদর্শনীতে 50 জন গ্রাফিতি শিল্পীর 67টি শিল্পকর্ম, 20 জন চারুশিল্পীর 23টি শিল্পকর্ম, 12 জন ভাস্কর্য শিল্পীর 16টি শিল্পকর্ম, 34 জন সূচি শিল্পীর 34টি শিল্পকর্ম, 3 জন পোস্টার শিল্পীর 15টি শিল্পকর্ম, 3 জন কার্টুন শিল্পীর 11টি শিল্পকর্ম এবং 10 জন আলোকচিত্রীর 71টি শিল্পকর্ম সহ সর্বমোট 132 জন শিল্পীর 237টি শিল্পকর্ম স্থান পেয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নানা চিত্র উঠে এসেছে এই প্রদর্শনীর মাধ্যমে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। শিল্পকলায় 2টি প্রদর্শনী হল থিয়েটার চারণিকের একক অভিনয় ভিত্তিক নাটক ঈশ্বর তুমি কোথায়। মুক্ত হওয়ার স্বাদ নিতে আরফান মাঝি বাংলাদেশ এসেছে সপরিবারে, কিন্তু প্রথম দিনই বুঝতে পারে তার এই ধারণা ভুল ছিল। এ যেন আরেক বন্দিশালা, চতুর্দিকে কেবল কাঁটাতার আর কাঁটাতার। চাইলে যখন তখন বের হওয়ার সুযোগ নেই ক্যাম্পের বাইরে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল থিয়েটার চারণিকের 5ম প্রযোজনা ঈশ্বর তুমি কোথায়। এটি একক অভিনয় ভিত্তিক এক ব্যতিক্রমী নাট্য প্রয়াস। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জুয়েল কবির আকাশ। বাংলাদেশে এসে ওর সাথে ঘটে যাওয়া দুঃস্বপ্নের কথা ভুলতে বসে। বাংলাদেশকে তার খুব নিরাপদ বলে বোধ হয়। একাছে ভর্তি হয় ক্যাম্পের স্কুলে। বর্তমান সমাজে নারীর উপর সহিংসতা, দমনপীড়ন ও শোষণ চলছেই। কখনো রাষ্ট্র, কখনো ধর্ম, আবার কখনো সমাজ ব্যবস্থার নামেই চলে এসব নিপীড়ন। তাই শোষিতদের কণ্ঠস্বরের প্রতিচ্ছবি হিসেবে নাটকের কেন্দ্রীয় চরিত্রের অবতারণা করা হয়েছে। এতে আরও দেখা যায় রোহিঙ্গা মেয়ে তাসমিদা জোহর, যার মন এবং মননে মিয়ানমার আর আরাকানের দুঃস্বপ্ন। আমরা নারীরা
যে বঞ্চনার শিকার, নিপীড়নের শিকার, সেটা যুগে যুগেই হয়ে এসছে। এক এক সময় এক এক আঙ্গিকে সেটা হয়। তো আমাদেরকে এই জিনিসগুলো আসলে আমরা মেনে নিতে চাই না, কিন্তু আমাদেরকে এই সময় এসে সতর্ক থাকতে হবে। আমাদের নিজেদের নিরাপত্তার দায়িত্বটা আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। আমাদের নিজেদের অধিকারের জন্য নিজেদেরকে কথা বলতে হবে। দেশের সাহিত্যে আরাকান কিংবা মিয়ানমার এক অচেনা অধ্যায়। এই নাটকের মাধ্যমে দেখা যায় আরাকানের রোহিঙ্গা নিধনের আদ্যপান্ত ও নারীর দেহ ভোগাকাঙ্ক্ষী মানুষেরা শেষ পর্যন্ত ছড়িয়ে যায় দেশকাল এমনকি ধর্মের সীমানায়। জল হাতেতে গোলাপ কাটা, রোদেরা দেখেছে ফিসফিসানো পাশাপাশি পথে হাঁটা। ঝুলেতে লেগেছে বৃষ্টির জল হাতেতে গোলাপ কাটা, রোদেরা দেখেছে ফিসফিসানো পাশাপাশি পথে হাঁটা। দূরত্ব সকল গিয়েছে ঘুচে তুমি আর আমার মাঝে, চোখেতে এখন পড়ে না পড়ো, মনেতে সেতার বাজে। নাটকটির দুটি প্রদর্শনীতে একক অভিনয় করেছেন সাফিয়া খন্দকার ও পলি পারভিন। নাটকটা জার্নিটা মূলত একজন রোহিঙ্গা মেয়ের জার্নি। রোহিঙ্গা নাফ নদী পার হয়ে প্রথমে বাংলাদেশে আসে, তারপরে ভারতে কিভাবে তার জীবনটা চলমান থাকে এবং সে তাকে ধর্মান্তরিত হতে হয়, মানে স্কুলে ভর্তি হতে হলে তাকে ধর্ম পরিবর্তন করতে হয়, নাম পরিবর্তন করতে হয়, যেটা চলছে আমাদের এখন। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে চলছে শিল্পী আবু আল নাইমের একক প্রদর্শনী কার্ভিং দ্য সেলফহুড। 25 জুলাই থেকে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে চলছে ইগো সুপার ইগো শীর্ষক একটি একক চিত্র প্রদর্শনী। এতে দেখা যায় কাঠ খোদাই করে ছবি গ্যালারির সাদা দেয়ালে সারি সারিভাবে সাজানো। শিল্পী আবু আল নাইমের এই প্রদর্শনীটি শিল্পরসিক সকল দর্শকদের জন্য উন্মুক্ত, চলবে 30 জুলাই পর্যন্ত। আমার কাজের যে ধারাবাহিকতা, আমি যেমন প্রথমে হলো কাজের লেআউট তৈরি করি। তো লেআউট তৈরি করার পর যে অনেকটা নিজের মনের ভিতর থেকে আসলে আনকনসিয়াস পর্যায় থেকেই হলো লেআউটটা তৈরি করা হয়। কালার একটার উপর একটা কালার দিয়ে, স্প্যাচুলা দিয়ে ভারী করে কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই এবং পরবর্তীতে একটু কনসিয়াসলি ওটার উপরে কোনো একটা ফর্ম তৈরি করি, যেটা পরবর্তীতে লেআউট থেকে আমি উডকাটে খুব কনসিয়াসলি ওই জিনিসটাকে ট্রান্সফার করে একটা উডকাট বা একটা ছাপচিত্রে পরিণত করি। তো এই যে এই জার্নিটাকে বা এই ধারাবাহিকতাটাকে আমি ওই ফ্রয়েডীয় তত্ত্বের সাথে কিছুটা মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি। হাতে সময় থাকলে যে কেউ আগ্রহ নিয়ে শফিউদ্দিন শিল্পালয়ে গিয়ে শিল্পী আবু আল নাইমের শিল্পিত কাজগুলো সচক্ষে দেখে আসতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রত্যাশা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আগামী সপ্তাহে হাজির হয়ে যাব আপনাদের সামনে ঠিক একই সময়ে বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।